আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এক সময়কার বিশেষ সহকারী, পরবর্তীতে তিনি দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড বলে সারা বিশ্বকে পরিচয় করে দিয়েছেন, তিনি হলেন মাহফুজ আলম। অনেকে তাকে বলে থাকে উজিরে খামাকা, যার কোনো কাজ কাম নাই তাকে বলা হয় উজিরে খামাকা। তবে এই উজিরে খামাকার কিন্তু বিশেষ কিছু কাজ রয়েছে। তিনি আমাদেরকে রক্তপাতের কথা শোনান। আমাদের বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, এটি তিনি এখন এসে বলছেন। তিনি একজন সরকারের অংশ, তিনি একজন উপদেষ্টা। তিনি উপদেষ্টা হয়ে যে ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন, উদ্ধত্তপূর্ণ ফেসবুক পোস্ট করে থাকেন, তাতে তার দায়িত্বে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আর সেই প্রশ্নটা ওটাই স্বাভাবিক। এই যে ব্যক্তি মাহফুজ আলম, তিনি কি যুদ্ধবাজ? তার ভিতরে কি যুদ্ধ ছাড়া আর কিছু নেই, রক্তপাত ছাড়া আর কিছু নেই? তিনি বারংবার আমাদেরকে যুদ্ধের কথা শোনাচ্ছেন, তিনি বারংবার আমাদেরকে রক্তপাতের কথা শোনাচ্ছেন। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আর কোনো কৌশল কি তার জানা নেই? যদি জানাই না থাকে, তাহলে দায়িত্ব নিলেন কেন এই দেশের? তিনি আজকে এসে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন, সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং সরকারকে মুখোমুখি করেছেন। আমরা সেনাবাহিনী নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ হলো সেনাবাহিনী একটি স্পর্শকাতর বিষয়। সেনাবাহিনীকে নিয়ে কোনো প্রভাকাণ্ডা সৃষ্টি হোক, সেনাবাহিনীকে নিয়ে সন্দেহের সৃষ্টি হোক, সেটি প্রচারিত হোক, আমরা কখনো সেটি চাই না, কামনা করি না। কিন্তু মাহফুজ আলম চাচ্ছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেনাবাহিনী, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তার কথাতে আজকে আমরা যে ধরনের ইঙ্গিত পেয়েছি, তাতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ প্রয়োগ করছে, খবরদারি করছে সেনাবাহিনী ক্ষমতা অধিগ্রহণ করার চেষ্টা করছে। সেই ইঙ্গিতটি স্বয়ং মাহফুজ আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে না চাইলেও এই সরকারের পক্ষ থেকে এই সরকারের একজন প্রতিনিধি আমাদের সামনে যে ধরনের উদ্বেগপূর্ণ বক্তব্য রাখলেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে, তা দেখে বাঙালি আমরা যারা রয়েছি অনেকেই অবাক হয়েছি। তবে ভিতরে ভিন্ন কিছু থাকতে পারে, তার ভিতরে যে একটি যুদ্ধবাজ চরিত্র রয়েছে, সেটির আস্ফলন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, নাকি তিনি ভয় পাচ্ছেন। তিনি আজকে ফেসবুক পোস্টে বলেছেন, আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটরিং করা হয়। তিনি বলছেন, এই সরকারের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেই যুদ্ধ পরিস্থিতি একটি কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারা প্রতিদিনকার কর্মসূচি দিচ্ছে। সেই কন্ট্রোল রুমটি কাকে তিনি ইঙ্গিত করলেন? তিনি কি সেনাবাহিনীকে ইঙ্গিত করলেন, নাকি দেশের বাহির থেকে কেউ কন্ট্রোল করছে, বহিরাগত কোনো দেশ এখানে কন্ট্রোল করছে, কর্মসূচি দিচ্ছে? সেটি কিন্তু তিনি উল্লেখ করলেন না। তিনি যদি জেনেই থাকেন কন্ট্রোল রুম থেকে যুদ্ধের প্রস্তুতি চলছে, প্রতিদিনকা তাদের সামনে বিভিন্ন রকম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে কর্মপদ্ধতি ঠিক করা হচ্ছে, তাহলে তিনি কেন স্পষ্ট করলেন না সেই কন্ট্রোল রুমটি কোথায় অবস্থিত, কারা পরিচালিত করছে? তিনি এখানে রহস্য রেখে নিজের পণ্ডিত্য দেখাতে চাইলেন মনে হচ্ছে। তারপরে তিনি বলছেন, আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ কারা করবে? আপনারা এই দেশে কি ঐক্যবদ্ধ আছেন?
নিজেদের মধ্যে তো ঠোয়াঠুই বন্ধ হচ্ছে না, রাজনৈতিক দলের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এই অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক দলগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। এই মুখ ফিরিয়ে নেওয়ার পিছনে রয়েছে এই মাহফুজ আলমের কর্মকাণ্ড, অনেকেই সেটি মনে করছেন। এরপর মাহফুজ আলম বলছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানান বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। অবশেষে তিনি স্বীকার করলেন, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি তারা পালন করছেন না, তারা সেই দায়িত্ব থেকে সরে গিয়েছেন। এখন তারা নিজেদের আক্কেল গোছাচ্ছেন, নিজেরা রাজনৈতিক দল গঠন করবেন, নিজেদের পায়ের নিচে মাটি শক্ত করবেন, সেদিকে তারা ধাবিত হচ্ছে। দেশের উন্নয়নের জন্য না, সংস্কারের জন্য নয়। সংস্কার কথাটি বললে এখন মনে হয় হাস্যকর। তারপরে বলছেন, এ সরকারের আমলে এদেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে। এই সরকারের আমলে দেশ গড়ে তোলার সক্ষমতা সৃষ্টি হয়েছে। কি সক্ষমতা সৃষ্টি হয়েছে এটি কিন্তু আমরা এই কয়েকদিনে দেখেছি। এই সব কথার কারণে তাকে হয়তোবা অনেকে বলে থাকেন উজেরে খামাখা। এই সরকারের আমলে এদেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন্ন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। এখানে তিনি এটি কি বললেন? তিনি বলছেন, বহির্বিশ্ব থেকে, ভিন্ন দেশ থেকে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ার জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন। এই প্রেসক্রিপশন কারা দিচ্ছেন? ভারত নাকি আমেরিকা? এখানে কিন্তু একটি জিনিস উল্লেখযোগ্য, তার কথাতে মনে হচ্ছে তাদের খেলাপ হতে, তাদের আর কোনো পথ নেই। তারা বলছেন বিভিন্ন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। প্রেসক্রিপশন আসাটাই তো স্বাভাবিক। আপনারা একটি অন্তর্বর্তী সরকার, দুর্যোগকালীন সরকার, আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, মোটামুটি সংস্কার করবেন, তারপর আপনারা বিদায় নেবেন। সেটি তো আপনারা করছেন না। আপনারা ক্ষমতার তুলতুলে চেয়ারে বসেছেন, সেখান থেকে উঠতে চাচ্ছেন না। আপনারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার জন্য। আপনারা নির্বাচন দিতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে, যতদিন না পর্যন্ত আপনারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত না হয়, সেই রাজনৈতিক দলের পায়ের নিচের মাটি শক্ত না হয়, ততদিন পর্যন্ত আপনারা ক্ষমতা ছাড়বেন না। এটি কিন্তু আপনারা পণ করেছেন। এরপরে তিনি আশার বাণী শোনালেন, কিন্তু নির্বাচন যথাসময়ই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশ নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারে দৃশ্যমান অগ্রগতি ঘটবে। খুনি, দর্শক ও লুটেরাদের বিচার হবে। সবকিছুর তারা বিচার করবেন। অন্যদিকে তো তারা বলছেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার সাধিত না হবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝোলানো না যাবে, ততদিন পর্যন্ত কোনো নাগরিক যেন ভুল করেও নির্বাচনের কথা মুখে না তোলে। এখানে তিনি বলছেন, এদেশে সংস্কার হবে, দৃশ্যমান অগ্রগতি ঘটবে, খুনি দর্শকদের বিচার হবে, তারপরেই একটি নির্বাচন হবে। নির্বাচনের আগেই তারা সেই কাজটি করে যেতে চায়। এখন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে পারেন, তাহলে সেই ডিসেম্বর আসতে আরো কতকাল দেরি? খুব বেশি সময় কিন্তু আপনাদের হাতে নেই। এখানে আপনারা কিসের দৃশ্যমান অগ্রগতি ঘটাবেন, কিসের দৃশ্যমান আপনারা বিচার করবেন, সেটি আপনারা 7 মাসে করতে পারলেন না, আর 4-5 মাসে 6 মাসে কি করবেন? তার আগেও তো আপনাদের ক্ষমতা চলে যেতে পারে। আপনিই তো এখানে এমন ইঙ্গিত দিয়েছেন যে বিভিন্ন দেশ চাচ্ছে, প্রেসক্রিপশন দিচ্ছে আমাদের থেকে দ্রুততার সাথে ক্ষমতা নিয়ে যেতে। যদি এরকম চাপ অনুভব করেন, যদি আপনারা চাপ অনুভব করেন
আপনারা দেশ চালাতে পারছেন না, আপনি যদি চাপ অনুভব করেন আপনাদেরকে বিতাড়িত করা কোনো কৌশল কেহ বা কোনো গোষ্ঠী অবলম্বন করেছে, তাহলে আপনারা কোন মুখে সরকারে বসে আছেন? আপনাদের ব্যর্থতা কি এতে দৃশ্যমান হয় না? আপনি বারংবার যুদ্ধের কথা বলবেন, আপনি বারংবার রক্তপাতের কথা বলবেন, আপনি বারংবার সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন, উদ্ধত্যপূর্ণ আচরণ করবেন। এটি আর সাধারণ কতদিন মেনে নেবে, কতদিন হজম করবে? আপনাকে একটি অনুরোধ করতে চাই, আমাদের সুনামধন্য সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। এতে হয়তো হিতে বিপরীত হতে পারে, এটি কিন্তু আত্মঘাতী হতে পারে আপনাদের জন্য। তাই হোলি খেলার আগে চিন্তা করতে হবে নিজের পায়ের নিচে মাটি কতটুকু শক্ত, নিজেদের কতটুকু সক্ষমতা রয়েছে, তারপর রক্তের হোলি খেলার সিদ্ধান্ত নেবেন। আপনারা রক্তের হোলি অনেক খেলেছেন, আপনারা জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা সেখানে জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আপনারা এখন দল গঠন করেছেন, আপনারা ক্ষমতার মজলিসে বসেছেন, আপনারা বিভিন্ন প্রকার সোয়াব করে বেড়াচ্ছেন। এই জন্য আর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জীবন দিতে আসবে না আপনাদের সেই বিশেষ বিশেষ কথায়। যাই হোক, এই উদ্ধত্যপূর্ণ আচরণ, উদ্ধত্যপূর্ণ বক্তব্য আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করে সেটিরই দেখার সময় হয়তো এসেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই উদ্ধত্যপূর্ণ বক্তব্য শুনে কেউ আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ হাফেজ।